আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। পরিচ্ছদ ৩-এ আমরা দেখব বাংলা ভাষার রীতি ও বিভাজন, অর্থাৎ বাংলা ভাষা কত ধরনের এবং এর একই ভাষার ভিতরে কত রকম শ্রেণীবিভাগ আছে সেগুলো। তো অধিকাংশ ভাষায় ২টা রীতি থাকে। একটা হচ্ছে ওই ভাষায় কীভাবে কথা বলি, আর একটা হচ্ছে ওই ভাষাটা কীভাবে লিখি। তো একটা ভাষার ভিতরে কিন্তু নানা ধরনের রূপভেদ থাকে। আচ্ছা, যে কথ্য ভাষা রীতি এবং হচ্ছে লক্ষ্য ভাষা রীতি, অর্থাৎ কথা বলার ভাষা, আমরা মুখ দিয়ে যেভাবে বলি এবং আমরা যেভাবে লিখি, এই ২টা রীতি থাকে প্রত্যেকটা ভাষায়, অলমোস্ট প্রত্যেকটা ভাষায়। বাংলা ভাষায় এসব রীতি একাধিক বিভাজন আছে, অর্থাৎ এই যে কথ্য রীতি, অর্থাৎ যেভাবে আমরা কথা বলি তার ভেতরেও অনেক ধরনের বিভাজন বা ভাগ আছে। কথ্য ভাষা রীতির মধ্যে রয়েছে মান্য বা প্রমিত কথ্য রীতি। কথ্য ভাষার ভিতরে রয়েছে মান্য বা প্রমিত কথ্য রীতি ও আঞ্চলিক কথ্য রীতি। আবার লেখ্য ভাষা রীতির মধ্যে রয়েছে প্রমিত রীতি, সাধুরীতি এবং কাব্যরীতি। একে একে এগুলো নিয়ে আলোচনা করি, চলো। আচ্ছা, তো প্রথমে আমরা দেখব কথ্য ভাষা রীতি, অর্থাৎ আমরা যেভাবে কথা বলি সেগুলোর শ্রেণীবিভাগ। বাংলা ভাষার কথ্য রীতির শ্রেণীবিভাগ, একটা হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি, আর একটা হচ্ছে মান্য বা প্রমিত কথ্য রীতি। আচ্ছা, কথ্য ভাষা রীতি ভাষার মূল রূপ। কথ্য ভাষা রীতির উপর ভিত্তি করে লেখ্য ভাষা রীতি রূপ তৈরি হয়। তার মানে যে অধিকাংশ ভাষার ২টা রীতি আছে না, এটার ভিতরে সকল ভাষার কথ্য রীতি আছে, কিন্তু বেশ কিছু ভাষা আছে বা অনেক ভাষা আছে যার লেখ্য ভাষা রীতি নাই। তো এই যে ভাষা তৈরি হয় তা কিন্তু স্থান এবং কালভেদে পরিবর্তন হয় বা ভিন্ন হয়। তার মূল কথ্য ভাষা রীতির পরিবর্তন। মূলত কথ্য ভাষা রীতির এরকম স্থান এবং কালভেদে পরিবর্তিত হয়, তাই কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম হয়। তো লিখিত ভাষা রীতির অঞ্চলভেদে তেমন পরিবর্তন হয় না। কালভেদে হালকা পরিবর্তন হলেও অঞ্চলভেদে তেমন একটা পরিবর্তন হয় না। এর কারণ হচ্ছে ওইটা তো লিখিত রূপে থাকে, কিন্তু যখন অঞ্চলভেদে মৌখিক ভাষার পরিবর্তন হয়, অর্থাৎ মানুষ তার মুখে মুখেই অনেক ভাবে ভাষাকে পরিবর্তিত করে, বিকৃত করে এবং এভাবে ভাষার বিবর্তন ঘটে। তো কথ্য রীতি অঞ্চলভেদে সহজে বোঝা যায়। কথ্য রীতি অঞ্চলভেদে সহজে বোঝা যায়, অর্থাৎ এক অঞ্চলের মানুষ ওই তার নিজের অঞ্চলের ভাষায় খুব সুষ্ঠু সুন্দরভাবে বুঝতে পারবে, কিন্তু এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের মানুষের কথা বুঝতে অনেক দুষ্প্রাপ্যতা বা বোধগম্যতার সমস্যা দেখা দিতে পারে। এই অঞ্চল ভেদে সাধারণ অঞ্চলের নাম পরিচিত পায়। যেমন নোয়াখালীর ভাষা। নোয়াখালীর ভাষা সাথে তোমরা অনেকে পরিচিত। তারা আসলে কী ভাবে কথা বলে, কী বলে সেটা বোঝাই দুষ্কর। চাঁপাইনবাবগঞ্জের ভাষা একরকম, কিংবা সুন্দরবন অঞ্চলের ভাষা আরেক রকম। ভাষার এই আঞ্চলিকতার উপভাষা নামে আখ্যায়িত করা হয়ে থাকে। এই যে এক এক অঞ্চলের ভাষা এক এক রকম এবং এতটাই পার্থক্য বা ভিন্ন যে এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের ভাষা বুঝতে বেশ বেগ পেতে হয়। বাঙালি। আচ্ছা, আমরা ভাষাগুলো দেখি। বাঙালি, এগুলো উপভাষার নাম। বাঙালি হচ্ছে বাংলাদেশের মধ্যে এবং দক্ষিণ অঞ্চলের ভাষা। তারপর হচ্ছে পূর্বী, বাংলার পূর্ব অঞ্চলের ভাষা। ত্রিপুরা, আসাম, ত্রিপুরা ও আসামের বারাক অঞ্চলের ভাষা। তারপর হচ্ছে বরেন্দ্রী, বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের ভাষা। কামরূপী ভাষা হচ্ছে বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চল। রাঢ়ী হচ্ছে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডী হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল এবং ঝাড়খণ্ড অঞ্চলের ভাষা। প্রভৃতি হচ্ছে কয়েকটা উপভাষার নাম। তাহলে আমরা এখান থেকে কয়েকটা উপভাষার নামের উদাহরণ কিন্তু দেখতে পেলাম। এগুলো আমাদের মনে রাখতে হবে যে কোন অঞ্চলের ভাষার নাম কেমন। তো আই থিঙ্ক ইম্পর্টেন্ট বেশি হচ্ছে রাঢ়ী, যেটা পশ্চিমবঙ্গের উপভাষা, এবং ঝাড়খণ্ডী। এইগুলো হচ্ছে বেশ ইম্পর্টেন্ট। তো এই সবগুলোই মনে রাখতে হবে যে কোন অঞ্চলের উপভাষা কোনটা। আচ্ছা, মান্য বা প্রমিত কথ্য রীতি কী? এটা হচ্ছে মান্য। মান্য মানে কি? মান্য হচ্ছে যেটা সকলে মানে, রেসপেক্ট করে বা সম্মান করে, এমন সম্মানীয় ভাষা। তো মান্য বা প্রমিত কথা রীতি হলো শিক্ষিত এবং নাগরিক বাঙালির জনগোষ্ঠীর আনুষ্ঠানিক কথ্য ভাষা। তার মানে এই যে আমি যেভাবে কথা বলছি সেটা হচ্ছে মান্য বা প্রমিত কথা রীতি, অর্থাৎ এর একটা স্ট্যান্ডার্ড থাকে, একটা হাইট থাকে, যেটা আসলে প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য। তো এটাই হচ্ছে মান্য ভাষা, অর্থাৎ মান্য, প্রত্যেকে মান্য করে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরার বেতার রেডিও প্রচারে, আনুষ্ঠানিক বক্তব্যে, সংবাদ উপস্থাপনায়, সভা সেমিনারে, আলোচনায়, কবিতা আবৃত্তিতে এই রীতি প্রয়োগ দেখা যায়। তাহলে কোথায় এই মান্য রীতি বা প্রমিত কথ্য রীতির ব্যবহার করে? অলমোস্ট সব জায়গায় এই মান্য বা প্রমিত কথ্য রীতি দেখা যায়। তার মানে আমরা যে রেডিও টেলিভিশনে যে ভাষার প্রয়োগ শুনি, এমনকি আমরা যে কবিতা লিখি বা এই যে বই, আমরা শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড ভাষাই হচ্ছে এই মান্য ভাষা বা প্রমিত ভাষা। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে এটা আসলে কোন ভাষা। এক কথা হচ্ছে যে ভাষা তোমরা রেডিও, টেলিভিশন কিংবা শিক্ষাক্ষেত্রে, অর্থাৎ বিভিন্ন বইয়ে দেখতে পাও, সংস্কৃতির ক্ষেত্রে দেখতে পাও, সেগুলাই হচ্ছে মান্য ভাষা। তবে বক্তার সামাজিক অবস্থান, জীবিকা, সংস্কৃতি ভেদে মান্য ভাষা রীতিও কম বেশি তফাৎ থাকে। এই যে মান্য ভাষা যে একটা একেবারে অপরিবর্তনীয় তা কিন্তু না, এরও আবার বিভিন্ন ধরনের পরিবর্তন হয় এক অঞ্চলের থেকে আরেক অঞ্চলে, কিংবা সামাজিক অবস্থান, জীবিকা, শিক্ষা, সংস্কৃতি, এগুলো ভেদে কিন্তু এক এক জায়গার ভাষা এক এক রকম হয়। তো এই রীতি হচ্ছে বাংলা প্রমিত লেখ্য রীতির ভিত্তি।
বাংলা প্রমিত লেখ্যরীতির ভিত্তি, অর্থাৎ যেভাবে এই বইগুলো লেখা হয়েছে, যেভাবে লেখা হয়ে থাকে, স্ট্যান্ডার্ডভাবে যেভাবে লেখা হয়ে থাকে, সেটার হচ্ছে মূল ভিত্তি। আচ্ছা, আর লেখ্য ভাষা কি? লেখ্য ভাষা মানে লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি আমরা দেখে এসেছিলাম, এটা হচ্ছে চর্যাপদ। চর্যাপদ হচ্ছে লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম। প্রায় 1000 বছর আগে এর এটা ভাষার কাব্য রীতিতে এটি রচিত হয়। ব্যবহারিক প্রয়োজনে ক্রমে লেখ্য গদ্যরীতির জন্ম হয়। তার মানে আমরা যে গল্পগুলো লিখে উপস্থাপন করা হয় অনেক বছর আগে, সেখান থেকে একটা কাব্য চর্যাপদ থেকে আমরা বাংলা ভাষার এই লিখিত রূপ দেখি। 19 শতকের সূচনায় লেখ্য ভাষারীতি হিসেবে সাধু রীতি প্রভাবশালী হয়ে ওঠে। তার মানে লিখিত ভাষা হিসেবে শুধুমাত্র সাধু রীতি ব্যবহার করা হয়ে থাকতো। সাধু রীতি কি তোমরা নিশ্চয়ই জানো। এখানে আমরা পরে আসছি আলোচনায়। তো 20 শতকের সূচনায় সাধু রীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয়। এই পরবর্তীতে গিয়ে 20 শতকের দিকে গিয়ে সাধু রীতির পাশাপাশি চলিত রীতিও লিখিত ভাষার হিসেবে গৃহীত হয়। 20 শতকের দ্বিতীয় ভাগে চলিত রীতি প্রায় সর্বজনীন প্রমিত রীতি হিসেবে স্বীকৃতি লাভ করে। বর্তমানে বাংলা ভাষাভাষীর অন্তত আনুষ্ঠানিক ব্যবহারের ক্ষেত্রে প্রমিত বাংলাই প্রাধান্য দিয়ে থাকে। প্রমিত বাংলা কি, সেটা নিয়ে আমরা সবথেকে শেষে আলোচনা করব। প্রমিত বাংলা বলতে যে বাংলায় আমরা এখন লেখালেখি করি, যে বাংলায় আমরা শিক্ষাক্ষেত্রে ব্যবহার করি, অর্থাৎ আমরা পরীক্ষা দিই যেই বাংলায়, কিংবা আমরা বই পড়ি যেই বাংলায়, সেটাই হচ্ছে প্রমিত বাংলা। আচ্ছা, সাহিত্যিক ভাষারীতি কি? সাহিত্যিক ভাষারীতি হচ্ছে বাক্যরূপ এবং অর্থ প্রায় সাধারণ ভাষারীতি থেকে আলাদা। সাহিত্যের ক্ষেত্রে আমরা যদি সাহিত্য পড়ি সেই সকল ভাষায়, তাহলে আমাদের বুঝতে অনেক সমস্যা হবে, যদিও সেগুলো বাংলা ভাষা। কবিতার ভাষার এই পার্থক্য পরিমাণ খুবই বেশি। তার মানে কবিতায় যখন আমরা কবিতা পড়ি, তখন তোমরা দেখবে যে পুরাতন বেশি যে কবিতাগুলো, সেগুলো বুঝতে খুব বেশি দুষ্কর হচ্ছে, অর্থাৎ খুবই বেশি পরিবর্তিত বা পার্থক্যযুক্ত এখনকার থেকে। বাংলা কাব্যরীতি আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে পদ্য কাব্যরীতি আর একটা হচ্ছে গদ্য কাব্যরীতি। পদ্য কাব্যরীতিতে সাধারণত ছন্দ এবং মিল থাকে, তার মানে কবিতা তোমরা যেটাকে বলো, ফলে তা ভাষার সাধারণ ব্যাকরণগত থেকে আলাদা হয়। তাই সেখানে অনেক বেশি ডিফারেন্স বা অনেক ভিন্নতা কিন্তু দেখা যায়, বিশেষ করে পদ্য রীতিতে। তো এই জন্য গ্রামাটিক্যালভাবে ওইগুলো অনেক বেশি ডিফারেন্ট। সো পদ্য কাব্যরীতি বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি। তার মানে এই যে ভাষায় লেখা হয় তার ভিতরে সবথেকে পুরনো রীতি হচ্ছে কাব্যরীতি, সবথেকে পুরাতন। তো বাংলা সাহিত্যের বহু অমর কাব্য এই রীতিতে রচিত, অর্থাৎ একেবারে পুরাতন, অর্থাৎ একেবারে শুরুর দিককার যে সকল পদ্য, সেগুলা অনেক বেশি ডিফারেন্ট বা এইগুলা সেভাবে রচিত হয়েছে। পদ্য কাব্যরীতি পাশাপাশি বাংলা ভাষার গদ্য কাব্যরীতিও রয়েছে। গদ্য মানে হচ্ছে গল্প। গঠন বিবেচনায় গদ্য রীতি সাধারণ বাক্যের চেয়ে আলাদা হয়ে সবচেয়ে আলাদা হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা সাধু রীতি পড়ব। সাধু রীতি কি তোমরা জানো, তারপরেও আমরা এখন আনুষ্ঠানিকভাবে পড়ছি। সেটা হচ্ছে দাপ্তরিক কাজে ব্যবহার করার জন্য। সাধু রীতি একসময় দাপ্তরিক কাজে ব্যবহার করার জন্য অনেক বেশি ব্যবহৃত হতো। সাহিত্য রচনায় ব্যবহৃত হতো। সাহিত্য রচনায়, যোগাযোগে, জ্ঞান চর্চায় লেখ্য বাংলা ভাষায় সাধু রীতির জন্ম হয়। তার মানে ওইগুলার থেকেই সাধু ভাষার সূচনা হয়। 19 শতকের শুরুর দিকে সাধু রীতি বিকাশ ঘটে। সাধু রীতি মানে বোঝা যাচ্ছে যেটা সাধুদের ভাষা, তাই না? প্রায় 1.5 শতাব্দী ধরে এই রীতি বাংলা লেখ্য ভাষার আদর্শ রীতি হিসেবে চালু ছিল। তো সাধু রীতির বৈশিষ্ট্যগুলো কী কী? সাধু রীতির ক্রিয়া কী হয়? দীর্ঘতর হয়। তার মানে এমনিতে ক্রিয়া যদি করা হয়, তাহলে ওটা আরও বাড়িয়ে চাড়িয়ে আরও বেশি বড় করা হয়। তো এটাই হচ্ছে ক্রিয়ার রূপ, অর্থাৎ ক্রিয়ার রূপ সাধারণের থেকে আরও বেশি বড় হয় এবং দীর্ঘ হয়। এক কথায়, যেমন করা, করিতেছে, করিয়াছে, করিল, করিলে, করিলাম, করিতে, করিতেছিল, করিয়াছিল, এরকম করিব, করিয়া, করিলে। তো এই যে সাধারণ ক্রিয়াটা তার থেকে দীর্ঘতর, অর্থাৎ এখানে আরও এক্সট্রা কিছু লিটার বা কিছু ধ্বনি যুক্ত হয়েছে। সাধু রীতি সর্বনামে হ বর্ণ যুক্ত থাকে। আচ্ছা, হ বর্ণ যুক্ত থাকে, এটা সর্বনামের ক্ষেত্রে, অর্থাৎ প্রোনাউনের ক্ষেত্রে। যেমন তারা, এখানে হ বর্ণ যুক্ত হয়ে হবে তাহারা। এদের, এখানে হ বর্ণ যুক্ত হবে ইহাদের। যা, হ বর্ণ যুক্ত হয়ে হবে যাহা। তা, এটা হবে তাহা। তো সবগুলা প্রোনাউন বা সবগুলো সর্বনামের সাথে হা বা হ যোগ হয়ে একটু দীর্ঘতর হয় প্রোনাউনগুলো। তো প্রথমে আমরা দেখেছি যে ক্রিয়ার রূপ দীর্ঘতর হয়, একইভাবে সর্বনামেও হ বর্ণযুক্ত হয়ে দীর্ঘতর হয়। তো সাধু রীতিতে সাধারণত তৎসম শব্দ এবং সাধিত শব্দের প্রাধান্য থাকে। তৎসম শব্দ বলতে হচ্ছে সংস্কৃতি থেকে নেওয়া শব্দ অথবা সংস্কৃতি থেকে নিয়ে কিছু পরিবর্তিত হওয়া শব্দ এই সাধু রীতিতে স্থান পায় বা সাধু রীতিতে বেশি ব্যবহার করা হয়ে থাকে। সাহিত্যে সাধু রীতির উদাহরণ। তো দেখো, এটা অনেক আগের লেখা। সাধু রীতিতে কীভাবে
কীভাবে সাহিত্য রচনা করা হতো আগে। মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরে শৃঙ্খলে কাগজের কারাগারে বাধা পড়িয়া আছে। ইহারা সাহসা যদি বিদ্রোহী হইয়া ওঠে। তো এখানে এইভাবে সাহিত্য রচনা করা হতো। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা। তারপরে দাপ্তরিক কাজে সাধুরীতির ব্যবহার করা হতো, যেমন কি আমরা দৃঢ়ভাবে ঘোষণা করে দিচ্ছি যে আমরা যাহাতে স্বাধীন সত্তার সমৃদ্ধি লাভ করিতে পারি। তো এখান থেকে তোমরা যদি লক্ষ্য করো তাহলে এখানে দেখবে যে ক্রিয়াপদের রূপের পরিবর্তন হয় এবং সর্বনামের রূপের পরিবর্তন হয়, এবং অধিকাংশ শব্দই তৎসম বা সংস্কৃতিক শব্দ কিংবা তা থেকে আগত শব্দ। এটাই হচ্ছে সাধুরীতির মূল বৈশিষ্ট্য। তো এগুলোই পরিবর্তন করে আমরা কোনো রীতিকে সাধুরীতিতে পরিবর্তন করতে পারবো, কিংবা সাধুরীতির এইগুলোকে আমরা পরিবর্তন করে চলিত রীতিতে পরিবর্তন করতে পারবো। তো এই যে দাপ্তরিক কাজ, এটা একটা সংবিধানের একটা লেখা, এটা বাংলাদেশ সংবিধান, এটা একটা সংবিধান থেকে নেওয়া একটা প্যারা। ওকে, তো প্রমিত রীতি কি? প্রমিত রীতি হচ্ছে সর্বজনীন গৃহীত রীতি। এটা হচ্ছে আদর্শ রীতি। আদর্শ মানে স্ট্যান্ডার্ড মানে কি? আদর্শ। বিংশ শতকের সূচনায় কলকাতা শিক্ষিত লোকের এই ভাষাকে লেখ্য রীতিতে আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয়। তখন চলিত রীতি নামে পরিচিতি পায়। এই রীতিতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ শ্রেণীর শব্দের হ্রস্ব হয় এবং তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত কম হয়। অর্থাৎ সংস্কৃতি থেকে আসা শব্দগুলো ব্যবহার এখানে কম হয়, যেগুলো সাধু রীতিতে বেশি হয়। তো সাধু রীতির থেকে অনেকটা ডিফারেন্ট। প্রথম দিকে চলিত রীতিতে শুধু সাহিত্য রচিত হতো। আগে শুধু সাহিত্য রচনা করা হতো, দাপ্তরিক কাজ এবং বিদ্যা চর্চা হতো সাধু ভাষায়। 20 শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে। ক্রমেই জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাধু রীতিকে সরিয়ে চলিত রীতি মান্য লেখ্য রীতিতে পরিণত হয়। এই যে সাধু রীতি যে ব্যাপক ব্যবহার হয় সেগুলো আস্তে আস্তে কমতে থাকে এবং আস্তে আস্তে চলিত রীতি এটা বেশি সুবিধাজনক এবং শ্রুতি মধুর বলে এই ভাষাটা বেশি প্রাধান্য পায়। এই চলিত রীতি ক্রমে বাংলা প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়েছে। তার মানে এই যে আমরা এখন যেই ভাষায় কথা বলছি সেটা এই চলিত রীতি ক্রমে বিবর্তিত হতে হতে আরও ভালোভাবে গঠিত হতে হতে এই প্রমিত রীতি হিসেবে স্থান পেয়েছে। প্রমিত রীতি হলো কোনো ভাষার আনুষ্ঠানিক ব্যবহারের জন্য নির্ধারিত মান্য রীতি। তার মানে সবথেকে স্ট্যান্ডার্ড হচ্ছে প্রমিত রীতি আনুষ্ঠানিকভাবে ব্যবহার করার জন্য। এটি মান রীতি নামেও পরিচিত। বর্তমানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উত্তরা দাপ্তরিক কাজ, বিদ্যাচর্চায় সাংবাদিকতা, যোগাযোগের ভাষা হিসেবে প্রামাণ্য রীতি লেখ্য বাংলা ভাষা প্রধান রীতিতে পরিণত হয়েছে। তাহলে এখন সর্বক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এবং আমরা যে ভাষায় কথা বলছি, যে ভাষায় বই লেখা হয়, যে ভাষায় আমরা পরীক্ষা দিই, সেটাই হচ্ছে ওই প্রমিত রীতি। আচ্ছা, প্রমিত রীতির বৈশিষ্ট্য কী? প্রমিত রীতিতে ক্রিয়া, সর্বনাম এবং অনুসর্গ হ্রস্বতর হয়, মানে সংক্ষেপে হয়। আমরা যেরকম দেখলাম যে সাধুরীতিতে দীর্ঘতর হয়, কিছু এক্সট্রা লেটার বা এক্সট্রা বর্ণ বা ধ্বনি যুক্ত হয়ে, কিন্তু প্রমিত রীতিতে কী হয়, এটা হ্রস্বতর হয়, মানে হচ্ছে আরও অপেক্ষাকৃত ছোট হয়। ছোট হওয়ার ফলে আরও শ্রুতিমধুর হয়, বলতে সুবিধা হয়। যেমনভাবে আমরা এখন কথা বলছি, এখন যদি সাধু ভাষা কথা বলতে কিন্তু তেমন একটা কমফোর্ট ফিল করবো না, বা শুনতে সাধু ভাষার কথা শুনতে তেমন একটা কমফোর্ট ফিল আমরা করবো না। কিন্তু আমরা যদি প্রমিত রীতিতে কথা বলি এবং শুনি, সেক্ষেত্রে আমাদের অনেক বেশি সুবিধা হবে। যেমন ক্রিয়ার ক্ষেত্রে করা, যেমন করেছে, করলো, করতো, করবে, এগুলো কিন্তু ক্রিয়ার রূপ। আর হচ্ছে সর্বনামের ক্ষেত্রে তারা, তাদের, চা, তা, ও, কেউ ইত্যাদি। আর অনুসর্গের ক্ষেত্রে থেকে, হতে, সঙ্গে। তো এই যে সংক্ষিপ্ত রূপ, এটা বলতে যেমন সুবিধা, শুনতেও তেমন শ্রুতিমধুর। প্রমিত রীতিতে শব্দ ব্যবহারের আলোচ্য বিষয়ের উপর নির্ভর করে, আবার প্রয়োজন অনুসারে সব ধরনের শব্দ ব্যবহার করা যায়। যেমন বৎসর মানে কি? বছর। আমরা এখন বছর বলি, তাই না? তো এই যে আমরা আরও সংক্ষিপ্ত করলাম, চন্দ্র থেকে এসেছে চাঁদ, তাহলে অনেকটাও কিন্তু পরিবর্তিত হয়ে এখন ব্যবহার করা হয়। তো প্রয়োজনে সব ধরনের শব্দ ব্যবহার করা যাবে এই রীতিতে, কেবলমাত্র তৎসম বা তদ্ধিত সাধিত শব্দ নয়, বরং সব ধরনের শব্দ ব্যবহার করা যাবে। প্রমিত রীতিতে কথ্য রীতির বহু শব্দ বর্জনীয়, যেমন ধুলো, তুলো, ফুলো, পুজো, সবচেয়ে, এইগুলো না লিখে ধুলা, তুলা, মূলা, সবচেয়ে ইত্যাদি ব্যবহার করতে হবে। এগুলো আরও বেশি স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, তাই না? এগুলোর তুলনায়। আচ্ছা, এখন এটা পড়ে দেখো যে পূর্বে যে সাধু রীতিতে যে সাহিত্যটা তুমি পড়েছিলে বা আমরা পড়েছিলাম, সেটা থেকে এখন এই যে প্রমিত রীতিতে বর্ণনা করা হচ্ছে, এটা এখন কেমন লাগে দেখো। মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেউ যদি এমন করে বেঁধে রাখতে পারত, সে ঘুমিয়ে পড়া শিশুটির মতো চুপ করে থাকতো, তবে সেই নীরব মহাশব্দের সঙ্গে লাইব্রেরির তুলনা হতো। তো এই যে আমরা এটা পড়ে নিব যে আসলে কেমন পার্থক্য সাধু রীতির সাথে এই চলিত রীতি বা প্রমিত রীতির।
আর পূর্বের উল্লেখিত যে দাপ্তরিক যেটা, সেটা আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি যে আমরা যাতে স্বাধীন সত্তার সমৃদ্ধ লাভ করতে পারি এবং মানবজাতির প্রগতি, আশা আকাঙ্ক্ষা সঙ্গে সঙ্গতি রক্ষা করে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করতে পারি। তো এইভাবে কীভাবে পরিবর্তিত হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারি। প্রতিটি বাঙালি শিশুর মাতৃভাষা প্রথম ভাষা হলো তার আঞ্চলিক ভাষা। এটা লক্ষ্য করো, মাতৃভাষার প্রথম ভাষা হচ্ছে আঞ্চলিক ভাষা, কেননা মায়ের মুখ থেকে আমরা যেটা শুনি সেটা মূলত আঞ্চলিক ভাষায় হবে। মা কিন্তু কখনো কেবলমাত্র সাধু ভাষায় কথা বলবে না, তাই না? তো মা যে ভাষায় কথা বলে সেটা আঞ্চলিক ভাষা। সেটা যখন আমরা শিখি, সেটা যখন কোনো শিশু শেখে, তখন সে প্রথমে শেখে আঞ্চলিক ভাষা মূলত। প্রমিত এবং কথ্য ভাষা, লেখ্য ভাষা তার কাছে দ্বিতীয় ভাষা, অর্থাৎ যে ভাষায় আমরা লেখাপড়া করি, পড়াশোনা করি, সেগুলোই হচ্ছে আমাদের কাছে আমাদের দ্বিতীয় ভাষা। ভাষার কার্যক্ষেত্রে যেহেতু প্রমিত রীতি অনুসরণ করে, তাই পাঠ্যপুস্তক হলে শিশুর প্রমিত ভাষা শেখার প্রধান উপাদান। বুঝতে পারছো? আমরা যে বইগুলো পড়ি সেগুলো কি প্রমিত রূপ, প্রমিত ভাষা। তাহলে তোমরা পার্থক্যগুলো দেখবে যে সাধু ভাষা এবং চলিত ভাষা কিংবা প্রমিত ভাষার ভেতরে পার্থক্য কী। তা মূলত হচ্ছে ক্রিয়াপদ, সর্বনাম, মূলত এখানে পার্থক্য। আর উপসর্গে বেশ কিছু পার্থক্য এখানে কিন্তু দেখা যায়। তো সাধু ভাষায় সাধারণত দীর্ঘ করতে চাই, দীর্ঘতম করতে চাই, কিন্তু চলিত ভাষা বা আমরা যে ভাষায় কথা বলি এখন প্রমিত রীতি, এই ভাষায় এখন দেখা যায় যে শব্দগুলো ছোট করতে চাই। সেগুলোর উদাহরণ আমরা অলরেডি দেখেছি। আচ্ছা, বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কী বলে? লেখ্য ভাষার আদর্শ রীতি হচ্ছে প্রমিত রীতি, যা আমরা এতক্ষণ দেখলাম। বাংলা ভাষার সাধু গদ্য রীতির সূচনা হয় কখন? গদ্য রীতির সূচনা হয় কখন? এখানে তোমরা দেখতে পারো যে সাধু ভাষায় কিন্তু অনেক আগে গদ্য রচনা করা হতো। নিচের কোনটি রীতির ক্রিয়াপদ? সাধু রীতির ক্রিয়াপদ কোনটি দেখো তো? করিল, করেছে, করতো, করলাম, করিল, মানে কি করলো, তাই না? করলো এর সাধু রীতি হচ্ছে করিল। সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি? সাধু রীতি এই যে বললাম, ক্রিয়ারূপ হচ্ছে দীর্ঘ হবে, ক্রিয়ারূপও যেমন দীর্ঘ হবে তেমনি সর্বনামও কিন্তু দীর্ঘ হবে। আচ্ছা, আর তৎসম শব্দের আধিক্য হবে। বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়? এই যে রংপুরে কোন উপভাষার, এখানে খুব সম্ভবত রংপুরে হচ্ছে বরেন্দ্রী, এখানে আমরা পড়ে এসেছি। এখানে খেয়াল করে দেখো, রংপুরে হচ্ছে কামরূপী, ঠিক আছে? কামরূপী হচ্ছে রংপুরের জন্য। আচ্ছা, আর 19 শতকের সূচনায় দেখা যাচ্ছে লেখ্য ভাষা রীতি সাধু হিসেবে প্রভাবশালী হয়ে ওঠে। আর গদ্য রচনা হয় কখন সেটা আমাদের দেখতে হবে। এখানে প্রত্যেকটা লাইন বাই লাইন মনোযোগ সহকারে তোমরা পড়বে এবং খুব খেয়াল করে করে পড়বে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম যে রংপুরে যেটা হয় সেটা হচ্ছে কামরূপী, ঠিক আছে? রংপুরের যে উপভাষা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কামরূপী।